নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি ভালোবাসার সীমানা পেরিয়ে। দেখুন তো রয়েছেন প্রিয়স্মিতা তেহজিব রায়। পর্ব ৭২। পেরিয়েছে আরও বেশ কিছুদিন। সকালে নাস্তা খেতে খেতে খবরের কাগজে চোখ বুলাচ্ছিলেন সাদমান শিকদার। এমন সময় টুং করে হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশন এলো। তিনি চশমা ঠেলে ফোন হাতে নিয়ে দেখলেন অচেনা নাম্বার থেকে অনেকগুলো ছবি সেন্ড করা হয়েছে। সাদমান শিকদার নাম্বারটায় ক্লিক করলেন। সাথে সাথে তারস্বরে চিৎকার করে উঠলেন সাদমান শিকদার। শিকদার বাড়ির ড্রয়িং রুমে বিরাজমান পিনপতন নিরাপত্তা। প্রত্যক্ষ করলেই মনে হবে কিছুক্ষণ পূর্বে এই স্থানে টর্নেডো বয়ে গেছে। মাত্র অতিরিক্ত এই গুমর নিরাপত্তা যেন ঝড়ের পূর্বাভাস। ড্রয়িং রুমে 2 সিটার সোফাগুলোতে পায়ের উপর পা তুলে বসে আছে, প্রতীক্ষার প্রহর ঘুরছেন সাদমান শিকদার, খালিদ শিকদার, ফারহাদ চৌধুরী, মেহজামি চৌধুরী, অনন্যা বেগম, শুদ্ধ। উপস্থিত আছেন বাড়ির মহিলা মহল থেকে শুরু করে চাকর বাকরের অনেকেই। এই বাড়ির কেচ্ছা তাদের কাছে নতুন না, এমনিতে সবসময় লাগে না, কিন্তু যখন লাগে এমন একদম সিনেমার মতো কাহিনীকেও হার মানিয়ে যায়। আর যে বড়সড় কিছু একটা হতে যাচ্ছে সেই বিষয়ে তারা শতভাগ নিশ্চিত। কল্পনা থেকে উঠে আসা চিন্তাভাবনাগুলো কল্পনা করেই শিউরে উঠল এক একজন। সকলের মুখে আতঙ্কের ছাপ, শঙ্কায় বুক দূর করছে। অনুশ্রী বেগম ভয়ে ভয়ে বারবার স্বামী আর ননদের দিকে তাকাচ্ছেন। তাদের চোখ মুখে কী যে পাশবিক নিষ্ঠুরতা। এরা যখন বেশি রেগে যায় তখন তাদের আসল রূপগুলো না চাইতো বেরিয়ে আসে। আর এটাই সবচেয়ে বেশি ভয় করেন অনুশ্রী বেগম। তিনি তার সব সন্তানদের নীতি নৈতিকতা মানুষত্ব শেখাতে পারলেও পারেননি বড় ছেলেকে। সে ঠিক তার বাপ চাচাদের ধাঁচে চলে গেছে, আর তাই এত তাড়াতাড়ি জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছে। খালিদ শিকদার ও ফারহাদ চৌধুরীও একই অবস্থা, কেবল শুদ্ধ ব্যতীত যে কোনো প্রতিক্রিয়া প্রদর্শন ছাড়াই বসে আছেন। সবাইকে দেখে মনে হচ্ছে তারা হয়তো শুধুর উপস্থিতির জন্য নিজেদের ইচ্ছে মতো বিশেষ কিছু করে পড়তে পারছে না, কেবল মনে মনে ফুঁসছে। সবার এমন মুখাবয়ব দেখে কঠোর হয়ে ততস্থ হয়ে দাঁড়িয়ে রইল উষা। প্রিয়স্মিতার সাথে চেপে গিয়ে ফিসফিসে বলল, কি সর্বনাশ ঘটেছে প্রিয় আপু, আমার ভীষণ ভয় করছে। প্রিয়স্মিতা উষার আতঙ্ক দেখলো কিনা বোঝা গেল না। তার নিরাপদ চোখে সুচালো দৃষ্টি এই মানুষগুলোর সাথে নিজের মিল খুঁজতে ব্যস্ত। পূর্ণতা আজ ধীর কণ্ঠে বলে উঠল, মেজভাবি, সে তাকে একটু বুদ্ধিমান ম্যাচিউর মেয়ে ভাবতাম। সে এতটা আনম্যাচিওর হয়ে এই কাজটা কিভাবে করতে পারলো? ও কিভাবে অন্য একজনের সংসার ভাঙতে চলেছে? ও তো জানাতো আবির্ভাবটা বিবাহিত, তারপরও ওর কাছে থেকে এটা আশা করিনি। পূর্ণতার কথায় সহমত পোষণ করলো ইনায়া। উষা ফের চাপা স্বরে বলল, সেজ ভাবি, আজকে যে কি হতে চলেছে সেটা কল্পনা করতেই আমার দম আটকে এসেছে। পূর্ণতাকে বেশ চিন্তিত দেখালো। 1 মিনিট 5 মধ্যেই বাড়ির কলিং বেল বেজে উঠল। কলিং বেলের শব্দ পেতেই লাফিয়ে উঠল উপস্থিত প্রত্যেকে। কৌতূহলী ভারী উত্তেজনার দৃষ্টিগুলো স্থির হয়ে গেল দরজা চৌকাঠে। মেহজামি চৌধুরী চোখ মুখ দপ করে জ্বলে উঠল প্রচণ্ড নিষ্ঠুরতায়। তিনি চোখ মুখ শক্ত করে দরজা খুলতে চলে গেলেন। বাড়ির প্রত্যেকে দূর দূর মনে এগিয়ে গেলেন সেদিকে। দরজার কপাট খুলতেই দৃশ্যমান হলো কতগুলো ক্লান্ত বিধ্বস্ত মুখ। কান্ত শরীর টেনে বাড়ির ভেতরে ঢুকে পড়ল প্রেম, প্রীথম, প্রণয়, আবির্ভাব, শ্বেতা। প্রণয় আগের থেকে অনেক সুস্থ, কিন্তু শরীর এখনও বেশ দুর্বল। সে বাসায় প্রবেশ করে এদিকে সেদিকে কারোর দিকে না তাকালো। সকালের কৌতূহলী মুখগুলো দেখেও না দেখার ভান করে চলে গেল নিজের কক্ষে। প্রীথম, প্রেম আর আবির্ভাব এতগুলো মানুষকে একসাথে নিজেদের দিকে তাকিয়ে থাকতে দেখে খানিকটা ভরকে গেল। প্রীথম সবাইকে ঠেলে ঠুলে ঢুকাতে ক্লান্ত কণ্ঠে বলল, কি ব্যাপার, এভাবে জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছেন কেন? সকলে ঘরে কি যেতে দেবেন না? প্রীথম কথা সমাপ্ত করতে পারল না, তারপর বিশাল এক থাবা মেরে শ্বেতার হাতের কবজা ধরে ফেলল শুদ্ধ। সর্বসম্মুখে থেকে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যেতে লাগলো নিজের বোনকে। বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল প্রীথম, প্রেম, আবির্ভাব। শ্বেতা শুদ্ধর শক্ত হাতের মুঠি ছাড়ানোর চেষ্টা করতে করতে মৃদু আর্তনাদ করতে লাগলো, আহা দাদা, লাগছে তো, আস্তে ধরো দাদা, আমি ব্যথা পাচ্ছি। কিন্তু শ্বেতা সেই অনুনয় শুদ্ধর কান অবধি মোটেও পৌঁছালো না, বরং আরও শক্ত করে চেপে ধরে হিড়হিড় করে টানতে লাগলো। তার পেছনে মেহজামি চৌধুরীও গেলেন। ক্ষোভে আক্রোশে রঞ্জিতা বর্ণ ধারণ করেছে তার মুখ বর্ণ। প্রীথম সবার থেকে মুখ তুলে নিষ্ঠুরতার এক ভঙ্গি প্রতিভেদ দেখতে পেলেন, কিন্তু এর কঠিন কারণ অনুধাবন করতে পারল না। শুদ্ধ মেহজামি চৌধুরী শ্বেতাকে টেনে হিঁচড়ে ঘরে নিয়ে দরজা লাগিয়ে দিলেন। ধরাম করে দরজার পাল্লা আটকানোর শব্দে কেঁপে উঠল প্রত্যেকে। আবির্ভাব
হাবলার মতো তাকিয়ে রইল। সে বুঝতে পারলো না এসব কি হচ্ছে, এটা কি। সে বন্ধ দরজার দিকে এগোতেই তার দুই বাহু একদিক থেকে চেপে ধরল রাজ ও সমুদ্র। ভাইদের এমন অবস্থা দেখে হতবাক হয়ে গেল প্রীতম। আশ্চর্যজনিত কণ্ঠে জিজ্ঞাসা করল, এই বাড়িতে এসব মেলোড্রামা শুরু হয়েছে কি? আর তোরা এমন বেয়াদবি করছিস রে কেন? উনি আমাদের বড় ভাইয়া, এভাবে চেপে ধরেছিস কেন? ছাড় বলছি। আক্রোশে চেঁচিয়ে উঠল সমুদ্র। চোখ লাল হয়ে উঠে বলল, মেজদা, উনি আমার বড় ভাইয়া না। বড় ভাইয়া হলে এই কাজটা সে কোনোদিনও করতে পারতো না। প্রথম কণ্ঠে বিরক্তির রেস্টুরেন্ট বলল, কি কি এমন করেছে ভাইয়া? এবার দ্বিগুণ শব্দে গর্জে উঠল রাজ। আবির্ভাবের কলার চেপে ধরে বলল, উনি আমাদের কত বড় সর্বনাশ করেছে, তুই ভাবতেও পারবি না মেজদা। মানে? সমুদ্র পুনরায় কিছু বলবে, তার পূর্বে দরজার বন্ধের শব্দে শুদ্ধর উঁচু গলার শব্দ ভেসে এলো। সে চিৎকার করে বলছে, তোর এই মুখে আরও একবার আবির্ভাবের নাম উচ্চারণ করবি না, না হলে জিব্বা টেনে রাস্তার কুকুরকে খাইয়ে দেব। দ্বিতীয়বার দ্বিধা করব না। সাথে মেহজামি চৌধুরীরও কিছু অশ্রাব্য গালিও ভেসে আসতে শোনা গেল। আমাকে মেরো না মম, আমার খুব ব্যথা লাগছে বলে হু হু করে কেঁদে উঠল সেদা। করুণ মিনতি কাকুতি করে উঠতে লাগলো তাদের নিকট। প্রিয়সীর এহেন ব্যাকুল আর্তনা শুনে হৃৎপণ্ড কামড় দিয়ে উঠল আবির্ভাবের। গভীর পীড়া অনুভব করলো অন্তরে। সে ধাতস্থ হতে শুরু করলো। এক প্রকার আজকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে উঠল, ছাড়ো আমায়, ওরা কি করছে আমার চুরির পাখির সাথে? আমাকে যেতে দাও আমার বাবুর পাখির কাছে, মাই লাভ। আবির্ভাবের এমন পাগলাটে আচরণে বিস্ফারিত হতভম্ব হয়ে গেল সকলেই। চোখ কপালে তুলে চেয়ে দেখতে লাগলো আবির্ভাবের পাগলামো। সাতমাসিক দ্বারা সহ্য করতে পারে না। উঠে এসে সজোরে লাথি বসিয়ে দিলেন আবির্ভাবের বুক বরাবর। সাথে সাথে পুরুষালী আঘাতেই কিছুটা ছিটকে পড়ল আবির্ভাব। সাতমাসিকদার ছুটে এসে গলায় পাড়া দিয়ে ধরলেন, অশ্রাব্য গালিগালাজ করতে বললেন, জানোয়ারের বাচ্চা, তোকে বিশ্বাস করে নিজের বাড়িতে থাকতে দিয়েছিলাম, তুই আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলবি, আমার ভাগ্নিকে নষ্ট করার চেষ্টা করবি। সাথে সাথে এসে তার বিকট শব্দে আত্মচিৎকার ভেসে এলো, আমাকে এভাবে মেরো না মম, আমি সত্যিই মরে যাব। সাথে সাথে টেনে ধরে সে তার তুলে গালে ঠাটিয়ে জ্বর বসিয়ে দিল শুদ্ধ। শুদ্ধ ঘৃণিত দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুই আমার বোন হয়ে কীভাবে পারলি আরেকটা মেয়ের সংসার ভাঙতে? তুই আমার বোন হয়ে কীভাবে পারলি জেনে শুনে এক বিবাহিত পুরুষের সাথে সম্পর্কে জড়াতে? কীভাবে পারলি এত নিচে নামতে? তোকে শিক্ষা দিয়েছিলাম আমরা? তোর একেবারে মনে পড়লো না আমাদের কথা, আমাদের মান সম্মানের কথা? তোর একবারও মনে পড়লো না এই লোকটা বিবাহিত, ওর ঘরে বউ আছে? তুই সামনে থেকে সরে দাঁড়া শুদ্ধ, এই বান্দি বাচ্চাকে আমার হাতে তুলে দে। আজ ওর শরীরে সকল জ্বালা যদি আমি গুটিয়ে গুটিয়ে না মিটাতে পারি, তবে আমি শিকদার বংশের মেয়ে নই। শুদ্ধ আর শুনল না। মায়ের হাতে বোনকে তুলে দিয়ে গড়গড়িয়ে বেরিয়ে এলো। সে তা অশ্রু টলমলে চোখে তব্দ খায় বসে রইল। তার ভাইগুলো তাকে কি বলে গেল? সত্য এগুলো নিজের ভাই বলেছে। নিজের ভাবনায় বিরোধিতা প্রতিবাদের কোনো ভাষা খুঁজে পেল না শ্রেতা। তার ভাই আজকের পূর্বে এমন কঠোর বাক্য কখনো বলেনি তাকে, কখনো আঘাত করেনি এমন বাক্যে। মেজমি চৌধুরী সে তার চুলগুলো মুঠি করে পেঁচে ধরলেন, বললেন, আজকে দেখব তোর শরীরে ঠিক কতটা ঝাল আছে, যার জন্য তোকে এই বিবাহিত ছেলের কাছে যেতে হলো। আমাদের বলতি আমরা বিয়ে দিয়ে দিতাম। নষ্টা মেয়ে, ওই ছেলের লাশ তো ফেলবই, সাথে তোকেও আজ টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। ব্যথায় ব্যথাতুর কণ্ঠে ডুকরে উঠল শ্রেতা। সহ্য করতে পারছে না পেরে ঝাপটে তুলো মেহজাবি চৌধুরীর পা। শ্রেতা কাঁদতে কাঁদতে বিলাপ করে বলল, রহম করো মম, আমি তোমার পায়ে পড়ি। তোমরা আমাকে যত খুশি মারো, কাটো বটে, যা ইচ্ছা তাই করো, আমি মুখে একটু শব্দ করব না। কিন্তু ওনাকে মেরো না মম, ওনাকে আঘাত করো না, ওনাকে ছেড়ে দাও। সব ভুল তো আমার ছিল বলো, তাহলে ওনাকে শুধু শুধু কেন কষ্ট দেবে? সেটা চোখ মুখে এক অপরিসীম ভালোবাসা দেখে তেলে বেগুনে জ্বলে উঠলেন মেহজাবি চৌধুরী। বাঁশের কঞ্চি দিয়ে আরও জোরে জোরে একের পর এক আঘাত করতে লাগলেন। এতক্ষণ ঘরের ভেতরে ঘটে যাওয়ার সকল ঘটনাই বাইরে থেকে শুনতে পেল সকলে। তার কান্নার আহাজারি শুনে উন্মাদ হয়ে উঠল আবির্ভাব। সে ধাক্কা মেরে সরিয়ে দিল সাদমাসিকদেরকে। রাজা সমুদ্র আবারও চেপে ধরল। এবার তারা কিছুতেই শক্তিতে পেরে উঠছে না। আবির্ভাব চিৎকার করে বলল, দয়া করে তোমরা আমার পুতুলকে আঘাত করো না, ও অনেক নরম, কোমল, সতেজ একটা ফুল, অল্প আঘাতেই মূর্ছা যায়, তাহলে কীভাবে সইবে আমাদের এসব পাশবিক নির্যাতন? সাথে সাথেই শক্ত হাসির গতিতে ছিটকে পড়ল আবির্ভাব। তেরে গিয়ে ওর শার্টের কলার চেপে তুলল শুদ্ধ। হিংস্র সিংহে নাই থাবা বসিয়ে বলল, বিশ্বাসঘাতক, তুই বন্ধুদের মুখোশ পরে আমার পিঠে এভাবে ছুঁড়ে মারতে পারলি? এমন বিভৎস সুযোগ নিলি আমার বিশ্বাসে?
এই প্রতিদান দিলি তুই আমার ভালোবাসার? তুই আমার চোখের আড়ালে আমার এই বোনের সাথে এই শত্রুতা করলি? আমার সাথে বল, কেন করলি? কেন আমার বোনের জীবনটা এভাবে নষ্ট করে দিলি? আবির্ভাব যেন এ সকলের কিছু শুনতে পেল না। হৃদয়টা ছিঁড়ে ছুঁড়ে একদম শেষ হয়ে যাচ্ছে। সে তার আর্তনাদে, চিৎকারে। সে চিৎকার করে অনুনয় জানায়, তোমরা আমার সাথে যা ইচ্ছে তাই করতে পারো। যারা মেরে ফেলবে মেরে ফেলো, আমি একটু বাঁচতে দেবো না। কিন্তু তোমরা ভালোবাসাকে এত নির্দয়ভাবে আঘাত করো না, আর কষ্ট দিও না। এই আঘাত আমার অন্তরে সহ্য হচ্ছে না। মাই লাভ। সাদমান শিকদারের আর সহ্য হচ্ছে না। মন চাচ্ছে নিজের হাতে ছেলেটাকে এখনই কুপিয়ে কেঁপে ফেলতে। শুদ্ধ আবির্ভাবের এমন বাড়ন্ত পাগলামি দেখে রাজ ও সমুদ্রকে চোখের ইশারায় কিছু বোঝালো। সাথে সাথে আবির্ভাবকে টেনে হিঁচড়ে বাড়ির বাইরে নিয়ে যেতে লাগলো অরণ্য, সমুদ্র, রাজ। আবির্ভাব আহত কণ্ঠে চিৎকার দিয়ে ডাকলো, আমার কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? ছাড়ো, ছাড়ো প্লিজ। আমাকে শেষ করে দেওয়ার আগে অন্তত একবার দেখতে দাও আমার পাখিটাকে। একটু বুকে নিয়ে আদর করতে দাও। এই জান, কই তুই? আয় না পাখি, আয় না আমার বুকে। দেখ না ওরা আমাকে কোথায় তোর কাছ থেকে যেতে দিচ্ছে না, তোমার থেকে দূরে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? আমার থেকে দূরে করে দিচ্ছে তোকে। আবির্ভাবকে টানতে টানতে বাড়ির লন এড়িয়ে নিয়ে এলো ছেলেরা। এখান থেকে আর আবির্ভাব শুনতে পাচ্ছে না পাখির গলার আওয়াজ। শুদ্ধ তীব্র রাগে ক্ষোভে পাগলের আচরণ করতে শুরু করলো। আচমকা ক্রোধান্বিত হয়ে বসলো আবির্ভাবকে। একের পর এক শক্ত বলবান আঘাতে গুঁড়িয়ে দিতে লাগলো আবির্ভাবের বলিষ্ঠ শরীরখানা। তুই আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার বোনের জীবনটা নষ্ট করলি, কিভাবে পারলি? তোর বুকে একবার কাঁপলো না? মনে হলো না আমার বোনটা এরপর কিভাবে বাঁচবে? আবির্ভাবকে বোধরক মারতে মারতে এক পর্যায়ে রক্তাক্ত করে ফেলে শুদ্ধ। সারা শরীর লাল হয়ে রঞ্জিত হয়ে উঠল তরলে। কিন্তু এত আঘাতেও একটু শব্দ করছে না আবির্ভাব। চোখ বুজে সকল যাতনা মেখে নিচ্ছে শরীরে। বেশিক্ষণ নিজের রাগ ধরে রাখতে পারল না সাদমান শিকদার আর খালিদ শিকদারও। একত্রে এসে নির্মম পাশবিক নির্যাতনের খেলায় মেতে উঠল। একের পর এক বিভৎস আঘাতে জর্জরিত করে দিতে লাগলো আবির্ভাবের শরীর। নাক মুখ দিয়ে রক্ত উঠে এসেছে। ইতিমধ্যে আবির্ভাব ভগ্নপ্রায় শরীরে ঠোঁটে লিয়ে হাসলো। ব্যথাদের কণ্ঠে বিড়বিড় করলো, তোমাকে কি এর থেকে বেশি ব্যথা দিতে হয়েছে আমার প্রাণ? কি হচ্ছে ওখানে? ওরা বোধহয় খুব মেরেছে তোমাকে, না? দূর থেকে ভেসে আসে হকারের থেমে গেল দূর থেকে ভেসে আসা হুঙ্কারে থেমে গেল সকলে। পেছন ফিরে দেখলো প্রণয় ট্রাউজারের পকেট হাতে ঢুকিয়ে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। সাদমান শিকদার ফুটে উঠে সজোরে পেটে লাথি বসালেন, এই জানোয়ার বাচ্চা, আর ইজাদের পোলা হয়ে ঘরে বউ রেখে আমার ভাগ্নিকে ফুলচিছে, ছলে বলে নষ্ট করার চেষ্টা করেছে। ওকে আজ এখানে জিন্দা দাফন করব, এরপর আর লাশের সম্মুখে দাঁড় করিয়ে বিয়ে করাবো আমার ভাগ্নিকে। প্রণয় ভ্রুকুচকে সামনে তাকিয়ে দেখলো আবির্ভাবের পুরো শরীর ক্ষতবিক্ষত, রক্ত চুয়ে চুয়ে পড়ছে আঘাতপ্রাপ্ত স্থান থেকে। সে জায়গায় ফেলে মারছিল, সেই জায়গায় ঘাস সবুজ হয়ে রক্তিম বর্ণ ধারণ করেছে। দীর্ঘশ্বাস ফেলল প্রণয়। এটা তো হবারই ছিল। সুদের মাথায় যেন খুন চেপেছে। সে আবার সর্বশক্তি দিয়ে আঘাত করতে শুরু করলো, কিন্তু পূর্ব নাই এবারও কোনো শব্দ করলো না আবির্ভাব। সাদমান শিকদার বাড়ি থেকে বড় রামদা নিয়ে আসলেন। গরু জবাই দেওয়ার দা দেখে ভরকে গেল প্রেম, প্রীতম, অরণ্য, সমুদ্র, রাজ। প্রণয় বুকে দুই হাত গুজে ভাঁজ করে উত্তেজনিত বিহীন শান্ত মুখে দাঁড়িয়ে রইল। সাদমান শিকদার দা দিয়ে তেড়ে গেলেন আবির্ভাবের গলার কাছে। নিজের পরিণতি আজ করতে বেড়ে চোখ বন্ধ করে নিল আবির্ভাব। মনে মনে আফসোস করে বলল, শেষক্ষণে তোকে একবার দেখতে পেলাম না জান, কিন্তু তোকে কতটা ভালোবাসি বুঝেছিস তো? আমি থাকি বা না থাকি, কখনো আমার ভালোবাসাকে প্রশমিত করিস না। তুই যে আমার বড্ড আদরের, বুক পাঁজরে গাঁথা এক অমূল্য সম্পদ। সাদমান শিকদার সর্বশক্তি দিয়ে কোপ দিতে নিলেই তার হাত চেপে তুলো শুদ্ধ, রামদাটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেললো। আবির্ভাবকে টেনে তুললো, আমার বোনকে খুব ভালোবাসিস তাই না? খুব ভালোবাসিস আমার বোনকে? মৃত্যু মানে মুক্তি, আর মুক্তি তোকে আমি পেতে দেব না। মৃত্যুর মতো এত ক্ষুদ্র শাস্তি দ্বারা তোকে ক্ষমা করব না। আবির্ভাব নিবু নিবু অসহায় চোখে চাইল শুদ্ধর পানি। শুদ্ধ চোখ লাল হয়ে ধাক্কা দিয়ে উঠল, বাঁকা হাসি দিয়ে বলল, যা, তোকে ছেড়ে দিলাম প্রাণী, মারলাম না। কিন্তু মনে রাখিস, এটা তোর মুক্তি নয়, এটা তোর শাস্তি। আজকের পর থেকে আমার বোনের তৃষ্ণামায়নায় যেন তোকে না দেখি। তুই আর কোনোদিনও আসবি না এই বাড়িতে। আমি আমার বোনের বিয়ে দেব, আর কালকের মধ্যে দেব। এতক্ষণ নীরবে থাকলেও শুদ্ধের শেষ বাক্যে আহত বুকটা ছ্যাদ করে উঠল আবির্ভাবের। শুদ্ধ ফের বলল, আমি দুর্বল নই, আমার বোনকে আমি তোর কলঙ্কের বোঝা থেকে বেরোতে দেব। দুনিয়া জাহান্নামে চলে গেলেও কালকেই বোনের বিয়ে দেব।
আবির্ভাবে বুক চেপে ধরে ছটফটিয়ে উঠল। দুই হাতে শুদ্ধের পা জড়িয়ে ধরে অসহায় কণ্ঠে বলল, তার থেকে তুই আমার এক্ষুনি শেষ করে দে। তবু আমার ভালোবাসার পাখিটাকে আমার বুক থেকে ছিনিয়ে নিস না। জীবিত অবস্থায় তুই আমার কলেজাটা বের করে নিলেও আমাকে এতটা যন্ত্রণা দিতে পারবি না যতটা যন্ত্রণা আমি এখন পাচ্ছি। তখন পাবো যখন সে অন্য কারোর হয়ে যাবে। তুইও তো বুঝিস ভালোবাসা হারানো যন্ত্রণা, তাহলে আমার প্রতি এত নিষ্ঠুর আচরণ কিভাবে করিস? শুধু পাছাড় নিল, কথা জবাব দিল না। ভাইদের উদ্দেশ্যে বলল, ওকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূরে নিয়ে যা। যা হলে সত্যি সত্যি আমি ওকে মেরেই ফেলবো। আবির্ভাব কাতর হয়ে ভালোবাসাকে এক নজর দেখার চেষ্টায় প্রেম প্রীতম এগিয়ে আসতেই পুনরায় শুদ্ধর পা আঁকড়ে ধরল আবির্ভাব। করুণ গলায় মিনতি করল, আমি চলে যাব, কিন্তু প্লিজ যাওয়ার আগে একবার শেষবার আমার পাখিটাকে দেখতে দে, একটুখানি বুকে জড়াতে দে, মুখটা পুড়ে যাচ্ছে ভাই, একটুখানি দয়া কর। শুদ্ধ রক্তিম চোখে তাকালেই ভাইয়ের পানি। প্রেম আর প্রীতম কিছু বলতে পারলো না। বাধ্য হয়ে আবির্ভাবকে টেনে হিঁচড়ে গেটের বাইরে বের করে দিল। সাদমান শিকদার দারোদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বললেন, এই ছেলেটা যদি এবারের চৌকাঠ ডেঙ্গোয় তাহলে সবগুলোর ঘাট থেকে মাথা আলাদা করে দেব। প্রণয় বুকে হাত গুজে শান্ত নিলিপ্ত চোখে শুধু অবলোকন করে গেল সব দৃশ্য। আজ তার চোখের সামনে তার প্রাণপ্রিয় বন্ধুকে এত আঘাত করা হলো, অথচ তার কিছুই বলার নেই। আসলে এই ব্যাপারটা দেখা ছাড়া কারোর কিছুই বলার জায়গা নেই। সে শুধু চেয়ে থাকে দেখল একটা পুরুষ তার ভালোবাসার জন্য ঠিক কতটা অসহায়। শুধু মাথার চুল খামচে ধরে ঘাসের উপর বসে পড়ল, চোখের সামনে সব ঝাপসা। আমি কি করব ভাই? কিভাবে আমার বোনকে একটা সুন্দর জীবন দেব? কিভাবে বের করব তাকে এসব থেকে? ভাই হিসেবে আমি ব্যর্থ হলাম রে। প্রণয় শান্ত গলায় বলল, তুই ভুল বুঝছিস ব্যাপারটা। তুই যেমন ভাবছিস আসলে ব্যাপারটা তেমন নয়। শুধু জিজ্ঞাসা করলো, তাহলে ব্যাপারটা কেমন? প্রণয় নির্লিপ্ত কণ্ঠে বলল, শ্রেতার সাথে আবির্ভাবের সম্পর্কর বয়স 1 বা 2 বছরের নয়, মোটামুটি 6 থেকে 7 বছরের মতো। আবির্ভাব তোর বোনকে যে পরিমাণ ভালোবাসে, আমার মনে হয় তোরা কেউ তাকে অতটাও ভালোবাসিস না, ভালোবাসতে পারবিও না। নসিবের খেলা ছিল আলাদা হয়ে যাওয়া, তাই ওরা আলাদা হয়ে গেছে, তাও আবির্ভাবের বিয়ের আগেই। শ্রেতার সাথে আবির্ভাবের কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নেই। তবে বিচ্ছিন্ন হলেও কি ভালোবাসা ফুরিয়ে যায়? বরং না পাওয়ার ভালোবাসা হাহাকার, বুকে প্রতিনিয়ত রক্ত ঝরায়। ওরা কোনো পাপ করেনি, শুধু শুধু দুটো মানুষকে আঘাত করলি। শুধু বাকরুদ্ধ হয়ে গেল, বুকটা হু হু করে উঠল আরও বেশি যন্ত্রণায়। তার মানে তার ছোট বোনটা এতগুলো দিন যন্ত্রণা নিয়ে বুকে নরক যন্ত্রণায় বাস করছিল। ও আমার বোনকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়েছে, আমার বোনের সাথে সম্পর্ক করে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। এতটা কাপুরুষও ওকে জীবিত ছাড়াই অন্যায় হয়েছে। দীর্ঘশ্বাস ফেলল প্রণয়, বলল, দেখ তুই যা ভালো বুঝিস, বলে স্থান ত্যাগ করলো সে। শিকদার বাড়ির বিশাল গেটের বাইরে রাস্তার একপাশে রক্তাক্ত শরীরে পড়ে আছে আবির্ভাব। বুকে তার পাহাড় সম ব্যথা। অনেক চেষ্টার পরও তাকে বাড়ির ভিতরে ঢুকতে দেয়নি দারোয়ানগুলো। শরীরে আর জোর নেই, দিশারা হয়ে পড়েছে আবির্ভাব। চোখের সামনে বাঁচার সব রাস্তা বন্ধ হয়ে এসেছে। ধীরে ধীরে জ্বলন্ত পক্ষে হাত চেপে ধরল। আমি কি তাকে কি বানিয়ে দিলাম মাই লাভ? তুমি আমার পাগলের ডাক্তারকে সত্যি পাগল বানিয়ে ছাড়লে। আমি মরতে চাই মাই লাভ, আমি আর বাঁচতে চাই না। কিন্তু সত্যি কি আমি বাঁচতে পারবো? ওরা কি আমাকে সত্যি বাঁচতে দেবে? আমার গর্ভধারিণী মা আমাকে জ্বলন্ত লাশ বানিয়ে দিয়েছে, আর তুমি আমাকে চিতায় তুলে দেবে। রাস্তার পাশে বসে কি পাগলের মতো বলে বিড়বিড় করছিল, নিজের অবস্থা দেখছিস? চল তোকে বাসায় পৌঁছে দিই। কথাগুলো বলে মুখের সামনে হাতটা বাড়িয়ে দিল প্রণয়। আবির্ভাব দুর্বল চোখে চাইল প্রণয়ের পানি। প্রণয়কে বেশ স্বাভাবিকই দেখাচ্ছে। প্রণয় হাত টেনে তুলে বসা থেকে দাঁড় করিয়ে বলল, সামান্য একটুতেই মুষলে পড়লে হবে বন্ধু, আরও কত কিছু দেখার বাকি। সবে তো শুরু। আবির্ভাবের চোখ মুখে আতঙ্কে নীল হয়ে গেল। সকালে মেডিসিনটা মিস হয়ে যাওয়ায় দরুন বুকে একটা সূক্ষ্ম চিনচিনে ব্যথা অনেকক্ষণ যাবৎ অনুভব করছে প্রণয়। সে বুক ভরে শ্বাস নেওয়ার চেষ্টা করলো। গাড়ির ফ্রন্ট গ্রেট খুলে দিয়ে বসলো। উঠে বস। আবির্ভাব মুখ ঘুরিয়ে নিল, স্পষ্ট বাক্যে জবাব দিল, আমার পাখিকে না দেখে এখান থেকে এক পাও নড়ব না আমি। এখানে জন্মের পর জন্ম দাঁড়িয়ে থাকলেও তুই কখনো দেখতে পাবি না। এখন চল। আবির্ভাব তারামি করতে ধরলেই পেছনে লাথি মেরে গাড়িতে বসিয়ে দিল প্রণয়। ডোর লক করে নিজে এসে বসলো ড্রাইভিং রুমে। গাড়ি স্টার্ট দিতে দিতে শান্ত গলায় বলল, এই বয়সে টিনেজারদের মতো পাগলামি করে কোনো লাভ নেই আবির্ভাব। তুইও খুব ভালো মতো জানিস কি হতে যাচ্ছে, আর যা হতে চলেছে তা আটকানো তো সাধ্য নয়।
তোর বুকে 100 মিনিটও ভালোবাসা পৃথিবীর কাউকে তুই দেখাতে পারবি না, আর দেখাতে পারলেও হয়তো কিচ্ছু করতে পারবি না। তাহলে শুধু শুধু এখানে পড়ে থেকে লাভ আছে? প্রণয়ের কথা শেষ করতেই চলন্ত গাড়ির কাছে সজোরে ঘুষি পড়ল। বুলেট প্রুফ কাচের কিছু হলো না, কিন্তু আবির্ভাবের চামড়া ছিলে গিয়ে ভেতরের মাংস থেতলে চোখের মধ্যে মিশে গেল। সেসবে তোয়াক্কা না করে গর্জে উঠল আবির্ভাব। কিছু বলার নেই মানে? আমার বুঝতে পারছিস, ও শুধু আমার। ওকে ভালোবাসলে কেবল আমি বাঁচবো। ও সংসার করলে কেবল আমার সাথে করবে, বাঁচলে আমার সাথে বাঁচবে, আর মরলেও আমার সাথে মরবে। আমি সমাজ, নীতি, সম্পর্ক এসব কিছুর ধার ধারি না। প্রণয় কেবল নিঃশব্দে হাসলো, কোনো প্রতিক্রিয়া দেখালো না। আবির্ভাব কেমন অনুভব হচ্ছে তার শতভাগ খুব ভালো মতোই বুঝতে পারছে প্রণয়। সে জানে না এমন চলতে আবির্ভাবকে আদৌ বাঁচানো সম্ভব হবে কিনা, কিন্তু এখানে তারও কিছু করার নেই। শুধু তার কেন, পৃথিবীর কারোই কিছু করার নেই। এবার আল্লাহ যা চাইবেন তাই হবে। নির্জীব শরীরে মার্বেল বিছানায় লুটিয়ে পড়ে আছে শ্বেতা। দাগহীন মসৃণ শরীরটা বিভৎস মারের কালশিটের দাগে অতলে চেপে গেছে। ফর্সা টুকটুকে গালে জল বেয়ে বেয়ে 5 আঙুলে দাগ পড়েছে। ইচ্ছে মতো মেরে বাইরে থেকে দরজা আটকে দিয়ে চলে গেছেন মেহেজাবিন চৌধুরী। হালকা ভুবনের সাথে সাথে শ্বেতার তনু শরীর দুলে দুলে উঠছে। গায়ের জোর নেই, কাউকে কিছু বলারও নেই। তবুও শারীরিক যন্ত্রণাকে পায়ে ঠেলে তীব্র অস্থিরতায় উঠে পড়েছে শ্বেতার ছোট্ট মন। বুকের ভেতর ভীষণ জ্বালা করছে ভালোবাসা মানুষটার জন্য। কতটা না মেরেছে হয়তো মানুষটাকে। এসব ভাবতে ভাবতেই পড়ে পড়ে ঢুকরে কেঁদে উঠল শ্বেতা। মেঝে আঁকড়ে ধরে ব্যথতর কণ্ঠে বলল, আপনার অনেক লেগেছে তাই না আবির্ভাব? ওরা আপনাকে অনেক মেরেছে। সব দোষ তো আমার। কে বলেছিল আমায় এত ভালোবাসতে? কি প্রয়োজন ছিল এত পাগলামি করার? উফ, পাবেন না জেনেও কেন আমায় এত ভালোবাসেন? বলতে বলতে জর্জরিত কেঁদে উঠল শ্রেতা। বাইরে থেকে শুনতে পাচ্ছে ফারহান চৌধুরী আর মেহজাবিন চৌধুরী চেঁচামেচি। আমি তোমার ভরসায় আমার ছেলে মেয়েদেরকে ছেড়ে দিলাম মেহু, আর তুমি সামান্য আমার মেয়েটাকে দেখতে পারলে না? তুমি থাকলে এত বড় ঘটনা ঘটে কিভাবে? স্বামীর কর্কশ কণ্ঠে বলা কণ্ঠগুলোতে ছ্যাদ করে উঠলেন মেহজাবিন চৌধুরী। সব দোষ আমার, আর মেয়ের চরিত্র ভালো না, এটা দেখতে পাও না? আমি কি এত বড় মেয়ের পিছু পিছু ঘুরবো? সালমান শিকদার বিরক্ত কণ্ঠে বলল, আহা কি হচ্ছে রে কি? তোমরা এই ছেলে মেয়েগুলোর বাচ্চাগুলোকে নিয়ে নিজেদের মধ্যে ঝগড়াটি কেন করছো? আজকে ওকে বুঝিয়ে দিতাম শিকদার বাড়ির মেয়েদের দিকে হাত বাড়ানোর পরিণাম, কিন্তু তোমার ছেলের জন্যই তো পারলাম না। খালিদ শিকদার পাশ থেকে ফুঁসে উঠে বললেন, সত্যি, শুধু না আটকালে আজ ওই ছেলেকে জবাই করে দিতাম, বুঝিয়ে দিতাম আমার আসল কোন বংশের। হ্যাঁ হয়েছে হয়েছে, এসব নিয়ে আর ভাবতে হবে না, যা হবার হয়েছে। এসব লোক জানাজানির আগে যত দ্রুত সম্ভব আমাদের মেয়েকে বিয়ে দিতে হবে, না হলে পরে এই মেয়েকে কেউ বিয়ে করতে চাইবে না। ঠিক বলেছেন ভাইজান, ওই ছেলেটার যা অবস্থা দেখলাম, ওর তো গ্যারান্টি নেই, যখন তখন এসে আবার ঝামেলা পাকাতে পারে। ঘরে বউ আছে তবু এত। শুদ্ধর প্রীতমকে আসতে দেখে থেমে গেল খালিদ শিকদার। শুদ্ধ দ্রুত পদক্ষেপে এগিয়ে গেল ফারহান চৌধুরীর নিকট। চোখে চোখ রেখে কাটকাট কণ্ঠে বলল, আমি চাই কালকে আমার বোনকে বিয়ে হোক। আপনার কি কোনো আপত্তি আছে? যদিও আমি আপনার থেকে এই বিষয়ে মতামত চাইছি না, সিদ্ধান্ত চাইছি। এতে অবশ্য কেউ অবাক হলেন না। ফারহান চৌধুরী শান্ত গলায় বলল, দিয়ে দেব বলেই তো, বিয়ে দেওয়ার জন্য না। আর একটা মাত্র মেয়ে, তাকে তো আমি আর যার তার ঘরে তুলে দিতে পারি না। আমার মেয়ের জন্য উপযুক্ত পাত্র পেয়েছি। না, এখনও জানি না, তবে আমার বোনের বিয়ে কালকে হবে, আর সব থেকে বেস্ট ছেলেটার সাথেই হবে। খালিদ শিকদার একটু ভেবে বললেন, এমপি সাহেবের ছেলে চলবে? কয়েকদিন আগে এমপি সাহেবের সাথে কথা হলো, উনি ওনার ছেলের জন্য পাত্রী খুঁজছেন। যেহেতু এমপির ছেলে, টাকা পয়সা, শিক্ষা দীক্ষা, নাম জ্বর সব দিক থেকেই অনেক এগিয়ে। কিন্তু ওনার কথায় বাগড়া দিয়ে বসলো প্রীতম। বিরোধিতা জানিয়ে বলল, ওই ছেলেটার চরিত্র ভালো না, মদ আর মেয়ের নেশায় ডুবে সারাদিন থাকে। তবে আমার একজন আছে চেষ্টা থেকে পছন্দ করে, আর ব্যাকগ্রাউন্ডও থেকেও অনেক বেশি সেট রয়েছে। তোমরা সবাই তাকে চেনো। শুধু ভ্রুকুচকে ফেললো। প্রীতম স্পষ্ট বাক্যে বলল, ইরফান। চোখ বড় বড় করে ফেললো উপস্থিত জনগণ। প্রীতম এবার এক্সপ্রেশন দেখে হেসে ফেলল। এত অবাক হওয়ার কি আছে? ইরফান আমাকে বলেছে সে তাকে পছন্দ করে, হয়তো কয়েকদিনের মধ্যেই বিয়ের প্রস্তাবও দিত। ফারহান চৌধুরী গম্ভীর গলায় বলল, ঠিক আছে, ওই ছেলে তার বাবা মার সাথে কথা বলার ব্যবস্থা করো, দেখি ছেলেটা কেমন। সকলের এসব কথাবার্তা শুনে গা কাটা দিয়ে উঠল সে। তার আতঙ্কে নীলাভ বর্ণ ধারণ করলো শুভ্র মুখখানিতে। না না, আমি কাউকে বিয়ে করতে পারবো না, আমি কারো হতে পারবো না।
আমাকে অন্য কারো হাতে দেখলে আবির্ভাব মরে যাবে। সেটা চিৎকার দিয়ে বলল, আমি বিয়ে করব না, কিছুতেই করব না। শুনছেন আপনারা, মরে যাব, তবুও কাউকে কবুল করব না। মেহজাবিন চৌধুরী রেগে আবার মারার জন্য তেড়ে যেতে নিলেই শুধু আটকে দিল। কঠিন কণ্ঠে শাসি বলল, আর একবারও কেউ আমার বোনের গায়ে হাত তুলবে না। যদি শুনতে পাই, আপনাদের জন্য মোটেও ভালো হবে না। চল প্রীতম। বলে হনহন করে চলে গেল শুদ্ধ। কেউ আর কিছু বলল না। শ্বেতা অসহায়ের জ্বালায় চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বলছে, হে রব, তুমি এত নিষ্ঠুর কেন গো? আমি তো সব মেনে নিয়েছিলাম, তাহলে এমন কেন পরীক্ষা নিচ্ছ? আমরা কি পাপ করেছিলাম? ভালোই তো বেসেছিলাম তোমার নিকট। তোমার সকল বান্দায় তো একই, তাহলে আমরা কেন বিভেদের শিকার হলাম? আমার পাগল মানুষটাকে ধৈর্য দিও, আল্লাহ সহ্য করার তৌফিক দাও। মানুষরা যে বড্ড ছন্নছাড়া। ঢাকা পৌঁছাতে পৌঁছাতে আবার শরীর কাঁপিয়ে জ্বর এলো আবির্ভাব। প্রণয়ের অবস্থায় বেগতিক দেখে প্রথমেই হাসপাতালে নিল। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা ব্যান্ডেজ করিয়ে দিয়ে আবির্ভাবের নিস্তেজ ফ্ল্যাটে। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল আবির্ভাবের মা, মিসেস পূজারিনী রায়চৌধুরী। তিনি দিন চারেক হলো এসেছেন। তিনি দরজা খুলে সামনে অজ্ঞাত পরিচয় যুবককে দেখে অবাক হলেন। কৌতূহলী নিয়ে জানতে চাইলেন, কে বাবা তুমি? প্রণয় ভদ্র মহিলাকে 2 সেকেন্ড দেখে চিনতে ফেলেন। মনে মনে কিছু হিসেব কষে ওষ্ঠে বাঁকা হাসি ফোটালেন। পাশ কাটিয়ে অস্ত্র পায়ে ঢুকে পড়লেন ভেতরে। আমি শ্রেতার ভাই। পূজারিনী ভ্রুকুচকে দেখলেন। সেটা নামটা ওনার কাছে খুব চেনা চেনা লাগছে। প্রণয় ওনার চিন্তাভাবনা পাতা না দিয়ে সোফার ওপর পা তুলে বসে লালা পেলে কামড় বসালেন। পূজারিনী রায়চৌধুরী সন্দেহের চোখ মুখ পর্যবেক্ষণ করতে করতে শীতল কণ্ঠে হেসে হুমকি ছড়ালেন, ছেলের প্রাণের মায়া কি একেবারে ছেড়ে দিয়েছেন? ওই হাঁটু বয়সী ছেলের বেয়াদবি দেখে আশ্চর্য না হয়ে পারলেন না পূজারিনী রায়চৌধুরী। খেকে উঠে বললেন, তুমি কে হে ছোকরা? বলা নেই কওয়া নেই বাড়ির ভেতরে ঢুকে এসেছ। আমি কে খুব তাড়াতাড়ি আপনার ভালো মতো চিনবেন আন্টি। আপনার আদরের ছোট ছেলের শরীরটা এতগুলো টুকরো করব যে আপনি নিজেই গুণে শেষ করতে পারবেন না। তখন বুঝবেন আমি কে আর কি করতে পারি। এমন ঠান্ডা গলায় হুঙ্কার হুমকি শুনে জমে গেলেন পূজারিনী রায়চৌধুরী। তবু তুতলি বলেন, কি করবে তুমি? আমার ছেলের সাথে তোমার কি শত্রুতা? এবার যেন হঠাৎ করে কেঁপে গেল প্রণয়। শান্ত চোখ দুটো মুখে হিংস্রতা ফুটিয়ে তুলে বলল, পা দিয়ে সজোরে লাথি দিল সেন্টার টেবিলে। ঝঞ্ঝনিয়ে কাজ ভেঙে পড়ল। সাথে সাথেই প্রণয় হুঙ্কার ছেড়ে বলল, আপনার ছেলের জন্য আমার বোনের জীবনটা জাহান্নাম হয়ে গেছে। আপনার ছেলের জন্য আমার বোনটা তিলে তিলে মরছে। কি ভেবেছেন আবরাশিকদের প্রণয় এত সহজে ছেড়ে দেবে? ছেলেকে বিয়ে করানোর সময় তো ঠিকই অন্য জায়গায় করিয়েছেন, তাহলে এখন আমার বোনের পেছনে কেন লেলিয়ে দিয়েছেন? এবার ভয়ে ঘামতে শুরু করলো পূজারিনী রায়চৌধুরী। তিনি বুঝে গেছেন এই ছেলেটা ওই মেয়েটার ভাই, আর ওই সন্ত্রাসী পরিবারের কেউ হয়তো। তিনি চিৎকার চেঁচেমেচি শুনে ছুটে এলো দেবী। প্রণয় ভদ্রমহিলার চোখে মুখের ভয়াবৃত্তি অবলোকন করে বলল, একদম ভয় পাবেন না আন্টি, আপনার ছেলেকে এখনো মারিনি, বাঁচিয়ে রেখেছি। কিন্তু আমার বোনের পিছনে যদি আর একবার আসে, খোদার কসম জ্যান্ত কবর দিয়ে দেব। বলে শাসিয়ে গেল প্রণয়। ভয়ে হাড় হিম হয়ে গেল দেবী ও পূজারিনী রায়চৌধুরী। প্রণয় যাওয়ার কিছুক্ষণ মধ্যেই বিল্ডিংয়ের দারোয়ান ধরে ধরে নিয়ে এলো আবির্ভাবকে। রক্তে ভেজে জামা কাপড় আর হাত মুখে ব্যান্ডেজ দেখে ঘর কাঁপিয়ে চিৎকার করে উঠল পূজারিনী রায়চৌধুরী। দৌড়ে গেলেন ছেলের নিকট, জাপতে ধরতে চাইলেন, কিন্তু ছোঁয়ার পূর্বেই সরে গেল আবির্ভাব। ঘৃণিত দৃষ্টি নিক্ষেপ করল পূজারিনী রায়চৌধুরীর পানে। আজকে বল এই মা নামক মানুষটার জন্যই তার ফুলের মতো সাজানো জীবনটা নরক হয়ে গেছে। আবির্ভাব নিজেকে সামলে সোফায় শরীর এড়িয়ে দিল। চোখ বন্ধ করতেই মনের ক্যানভাসে ভেসে উঠল শুভ্র রঙা সেই লাজুক মুখখানি। পূজারিনী রায়চৌধুরী চিৎকার দিয়ে পুরো ফ্ল্যাট মাথায় তুললেন। আহাজারি করতে করতে বললেন, এই সন্ত্রাসীগুলো কি অবস্থা করেছে আমার ছেলেটার? ওর জন্যই আমি ওদের থেকে দূরে থাকতে বললাম। এই ছেলেটার এসে প্রকাশ্যে খুন হুমকি দিয়ে গেল। মেয়ের কান্না দেখে হাসলো প্রণয়। মায়ের কান্না দেখে তাচ্ছিল্যময় হাসি ধরে রাখতে পারল না আবির্ভাব। ঘৃণিত দৃষ্টি ঘুরিয়ে নিল, দুর্বল কণ্ঠে বলল, কাল যদি আমার মৃত্যু হয়, আর তার জন্য একমাত্র দায়ী তুমি থাকবে মা। আমি ঈশ্বরের কাছে রোজ প্রার্থনা করি, যে পুকুর তুমি আমার বুকে খনন করেছ তার 1000 গুণ তোমার কাছে ফিরে আসুক। আমি যেমন আমার ভালোবাসা হারিয়ে প্রতিটা সেকেন্ড ছটফট করতে করতে মরছি, তুমিও যেন তোমার সন্তান হারিয়ে একইভাবে ছটফট করতে করতে মরো। আবির্ভাবে এই ক্ষতবিক্ষত অবস্থা দেখে চোখে ফেটে পড়ছে পানি।
গড়িয়ে গড়িয়ে পড়ছে দেবীর। সে হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারল এই ঘটনা তার কর্মকৃত্যের ফল, কিন্তু এরকম কিছু যে হতে পারে তা সে কল্পনায় আনতে পারেনি। আবির্ভাব দেবী পারে চেয়ে তাচ্ছিল এসে বলল, খুশি হয়েছে দেবী? তুমি তো এটাই চেয়েছিলে, তাই তো আমার ছবিগুলো চুরি করেছ। ঈশ্বরের করুণায় তোমার জন্য আরও বড় খুশির খবর এসেছে, অপেক্ষা করো। সকলেই তার নিজের নিজের কর্মের ফল ভোগ করবে। আমি করেছি, মিসেস রায়চৌধুরী আপনারাও করবেন। তবে দুর্বল পায়ে উঠে নিজের কক্ষে চলে গেল আবির্ভাব। দেবীও কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে গেল। মেঝেতে বসে বিলাপ করতে লাগলেন পূজারিনী রায়চৌধুরী। গভীর রাত হয়েছে অনেক, কিন্তু শিকদার বাড়ির পরিবেশ কোনো উন্নতি নেই। বড়রা এখনও ড্রয়িং রুমে বসে বিয়ের বিষয় নিয়ে আলোচনায় বসেছে। সকলের মুখ থমথমে, চেহারায় শরতের কালো মেঘ, ঘুম নেই কারো চোখে। মানা হয়েও অনুশ্রী বেগমের কলিজা চিরে যাচ্ছে সে তার আর্তনাদে। মেয়েটার করুণ কণ্ঠস্বর সোজা ওনার কলিজাকে ক্ষতবিক্ষত করছে। অনুশ্রী বেগম ভাত বাড়াতেই আঁচলের কোণায় বারবার চোখের পানি মুছছেন আর আল্লাহর নিকট আহাজারি করে জানাচ্ছেন, হে মাবুদ, ছেলে মেয়ে দুটাকে স্বস্তি দাও, শান্তি দাও, যা কখনো পাওয়ার নয়। তা নিয়ে পাগলামো করিও না। এত হাহাকার আর চোখে দেখা যায় না মাবুদ। বারবার কেন এত পরীক্ষা নাও? যে তাকদিরে থাকে না তার জন্য মনে এত মায়া কেন দাও? মাংসটা রেখে এসেছি বড় আপা, বলতে বলতে থেমে গেল অনন্যা বেগম। অনুশ্রী বেগম চোখ মুছে বললেন, এই নে, মাছের বাটিগুলো নিয়ে যা। অনন্যা বেগম গেলেন না, বরং ওনার চোখও চলচল করে উঠল। ভেজা কণ্ঠে বলল, আমাদের ছেলে মেয়েগুলো কি কোনোদিনও শান্তি পাবে না আপা? ভালোবাসা না পাওয়ার পাহাড় সম যন্ত্রণা বয়ে কি তাদের বাঁচতে হবে আজীবন? তোমার মনে হচ্ছে না আপা, আমাদের ছেলে মেয়ের জীবন তো আমাদের মতো হয়ে আছে? মনে হয় না আমাদের সাথে যা যা হয়েছিল এগুলো রিভেঞ্জ অফ নেচার। অনুশ্রী বেগম চমকে উঠলেন, চট করে চেপে ধরলেন ছোট মুখের বোনের মুখ। ভয়তে চোখে তাকালেন আশেপাশে। বোনকে চোখ রাঙিয়ে চাপা কণ্ঠে ধমকে বললেন, তোর মাথা খারাপ হয়ে গেছে? এসব কথা এই বাড়িতে বলছিস কেন? অনন্যা বেগম ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিলেন। এই অশ্রু রাগের না, ঘৃণার। সঠিক সন্দেহ করতে পারলেন না অনুশ্রী বেগম। দৃষ্টি সরিয়ে নিলেন। বোনের এই নীলাচ্ছে গোপন যন্ত্রণা 38টা বছরের একটি রাত্র তাকে শান্তিতে ঘুমাতে দেয়নি। তবু এই কণ্ঠে কঠোরতা এনে বললেন, তোমার জীবনের 38টা বছর পেরিয়ে গেছে অনু, আমার জীবনের 38টা বছর পেরিয়ে গেছে। এসব নিয়ে আলোচনা করে নিজেদের বিপদে ডেকো না। যার ভাগ্যে যা আছে তাই হবে। এই পৃথিবীটা যা কিছু হয় সব আল্লাহ তাআলার ইচ্ছেই হয়। তা ছিল খেলে গেল অনন্যা বেগমের চোখে মুখে। তিনি বেশ জানেন এগুলো আল্লাহর ইচ্ছে নয়, এগুলো তার ওই নিজের কর্মফল। কারো মনে আঘাত দিয়ে কেউ কোনোদিনও সুখী হতে পারে না। তার জ্বলন্ত উদাহরণ তিনি নিজে, কিন্তু তিনি তো এই মানুষটাকে ঠকাতে চাননি। অনন্যা বেগম না চাইতেও অস্পষ্ট ঝাপসা সৃষ্টিতে ভেসে উঠল এলোমেলো চুলের সেই যুবকের প্রতিবিম্ব। নে ধর, এই খাবারটা নিয়ে সেটাকে দিয়ে আয়। মেয়েটার পেটে সারাদিন কিছু পড়েনি বলে খাবারের প্লেটটা তুলে দিলেন অনন্যা বেগমের হাতে। অনন্যা বেগম প্লেটের হাত নিয়ে চলে গেলেন তালাবদ্ধ ঘরের দিকে। অনুশ্রী বেগম টেবিল ছেঁচিয়ে ড্রয়িং রুমে এসে হাঁক ছাড়লেন। বড় আব্বু, মেজো আব্বু, সেজো আব্বু, ছোট আব্বু, তন্ময় বাবা, অরণ্য বাবা, সমুদ্র বাবা, কই তোমরা? খাবে এসো, অনেক রাত হয়েছে। মেজি বউ, সেজে বউ, ছোট বউ, প্রিয়, সবাই নিচে এসো। অতঃপর স্বামী আর ননদ দেবরদের দিয়ে তাকে বললেন, আপনারাও আসুন। বলে চলে গেলেন অনুশ্রী বেগম। মিনিট 10-এর মধ্যে টুংটুং করে এসে ডাইনিং টেবিলে উপস্থিত হলো সকলে। কেবল শুদ্ধ প্রীতম আর মেহজাবি চৌধুরী, তারা দরজা বন্ধ করে কিসব আলোচনা করছে। সকলে নিজ নিজ চেয়ার টেনে বসে পড়লেন। কারোরই মন মেজাজ ভালো নেই, খাবার ইচ্ছে তো আরোই নেই। কিন্তু অনুশ্রী বেগম ভীষণ শোনান ভয়ে কিছু বলতে পারলেন না। এমনকি সালমান শিকদারও খাবার ইচ্ছে নেই, কিন্তু এর বাইরে তিনিও বড় শের হন না, কারণ বইয়ের কাছে সবসময় বেচা বিড়ালি থাকতে হয়। প্রণয়ের ঠিক মুখোমুখি বসেছে প্রিয়স্মিতা। আশা ইতস্তত ভ্রুকুচকে একদৃষ্টিতে পর্যবেক্ষণ করছে প্রণয়কে। তার ঈগল চোখের প্রণয়ের আকর্ষণীয় কালচে লাল ঠোঁট, ঘন কালো ভ্রু, ধারালো চোয়াল সবকিছু খুঁটি খুঁটি স্ক্যান করছে। তবে তার সব জ্ঞানের প্রণয়ের দিকে থাকলেও তার দিকে একটা বড় চোখ তুলে তাকাচ্ছে না প্রণয়। সে যে এখানে বিশেষ কেউ তা প্রণয়ের চোখ মুখে দেখে বিন্দুমাত্র মনে হচ্ছে না। এতে একটু অবাক হলো প্রিয়স্মিতা, ভ্রু বাঁকিয়ে বলল, প্রিয় তো বলেছিল এই মহাশয় নাকি তাকে ভালোবাসে। হুম, সে যে ভালোবাসা নয় ভাই, গভীর ভালোবাসা। কিন্তু এই ব্যাটাকে তো
তোমার দিকে একটিবারও তাকাতে মনে হচ্ছে না? সত্যি কি ভালোবাসতো? তাহলে কি এত নির্লিপ্ত থাকতে পারতো? ভালোবাসা মানুষটা অন্যের বউ হয়ে তার চোখের সামনে বসে আছে, অথচ একটাবারও চোখ উঠিয়ে দেখতে পারছে না। এমনটা তো হবার কথা নয়। এবারটা সত্যি ভালোবাসে তো আমার বোনকে, নাকি এখনও বোকা মেয়েটা ভুল করছে? প্রিয়স্মিতা হাঁ করে প্রণয়ের মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে আবারও ব্যথিত হলেন অনন্যা বেগম। মৃদু ধাক্কা দিয়ে রাগে গলায় বলেন, ভাতের পানে নড়াচড়া করিস কেন? তরকারি দিয়ে খা। অনন্যা বেগমের ধাক্কায় ভাবনা ছুটে গেল প্রিয়স্মিতার। হকচকিয়ে উঠল অনন্যা বেগমের জানে তিনি এখনও রাগী দৃষ্টিতে তাকিয়ে আছেন। প্রিয়স্মিতা ঢুকিল, তাড়াতাড়ি করে কাতলা মাছের বড় টুকরাটা পাতে তুলে নিল। একটু আলু আর ঝোল দিয়ে ভাত মেখে তুলতে চোখ বড় বড় করে ফেল প্রিয়স্মিতা। কেউ কিছু বোঝার আগে দৌড় দিল বেসিনে। ওয়াক ওয়াক করে মুখের ভাত ফেলে তাড়াহুড়ো করে কুলি করল। ঘটনা আকস্মিক কথায় হতভম্ব হয়ে গেল সকলে। অনন্যা বেগম ছুটে গেলেন মেয়ের কাছে। পুনরায় ঝাড়ি দিয়ে বললেন, কি ব্যাপার, এতটা ফেলে দিলি কেন? প্রিয়স্মিতা এবার গা গুড়িয়ে এলো, ওয়াক তুলে বলল, ছি আম্মু, কি দিয়ে মাছ রান্না করেছো? মাছ এমন বিচ্ছিরি গন্ধ কেন? বলে পুনরায় খাবার টেবিলে বসে বলল প্রিয়স্মিতা। অনন্যা বেগম বিরক্ত হলেন। অরণ্য মুখ বাকি বলল, তোর যত ঢং, আমরা তো সবাই খাচ্ছি। লাভলি, সোজা আম্মু, একদম চুমু হয়েছে মাছ রান্নাটা। আসলে তো শ্যাওলা গাছের বিশেষ প্রাণী, কাঁচা মাছ খেয়ে অভ্যস্ত, তাই রান্না মাছের কদর বুঝল না। প্রিয়স্মিতা ভেঙচি কাটল। অনুশ্রী বেগম ছেলেকে ধমকে উঠলেন, হয়ে গেছে হয়ে গেছে, খালি খালি সুযোগ পেলেই বোনের পেছনে লাগা পায়চারি। বড় আম্মুর ঝাড়ি খেয়ে চুপসে গেল অরণ্য। অরণ্য বেগম প্রিয়স্মিতা প্লেটে বদলে একটা ভাত দিলেন। আদরের কণ্ঠে বললেন, ছাড় তো মা, তোকে মাছ খেতে হবে না, তুই মাংস নেই বলে চিকেনের বাটি এগিয়ে দিলেন অনুশ্রী বেগম। লাল লাল ঝাল ঝাল মুরগির মাংস দেখে প্রিয়স্মিতার জিভে পানি চলে এলো। সে ঝটপট লেগ পিসটা তুলে নিল। মাংসের ঝাল নিয়ে ভাত মাখাতেই নায়কের কাছে নিতেই পুনরায় সে উৎকট গন্ধ গা গুলিয়ে বমি আসলো মেয়েটার। আবারও খাবার ফেলে ছুটে গেল বেসিনে। বেসিনের দুই পাশে ভরভর করে বমি করে ফেলল প্রিয়স্মিতা। অনুশ্রী বেগম, অনন্যা বেগম দৌড়ে এলেন, মাথায় হাত বুলিয়ে বলেন, কি হয়েছে মা, শরীর খারাপ? প্রিয়স্মিতা কিছু বলতে পারছে না, ক্রমাগত বমি করেই যাচ্ছে। অনুশ্রী বেগম ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে পুনরায় এনে খাবার টেবিলে বসালেন। প্রেম চিন্তিত কণ্ঠে বলল, তোর কি শরীর খারাপ বনু? ডাক্তারের কাছে যাবি? প্রিয়স্মিতার কথায় জবাব দিল না। আচমকা ঠোঁট উল্টে ভ্যাভা করে কেঁদে উঠল। সকলে হতভম্ব হয়ে গেল। প্রিয়স্মিতা গাল ফুলিয়ে অভিযোগ করে বলল, আমার অনেক খিদে লেগেছে, কিন্তু আমি কিচ্ছু খেতে পারছি না। সব কিছু দেখে কেমন পচা গন্ধ লাগছে, গা গুলিয়ে বমি আসছে। ওর কথায় চিনতে পড়ে গেল বাড়ির পুরুষেরা। শুভেন শিকদার ব্যতিকষ্ট কণ্ঠে বলল, এসব কি আম্মা, তোমার তো শরীর খারাপ, আগে বললে না কেন? আপনাকে তো এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। অনুশ্রী বেগম, তনুশ্রী বেগম, অনন্যা বেগম, অর্থী বেগম, ইনায়া পূর্ণতা সন্দেহান্বিত চোখে তাকিয়ে আছেন। অনুশ্রী বেগম একটা প্লেটে করে সাদা ভাত এনে খানিকটা তেঁতুলের আচার এনে দিয়ে বললেন, দেখ তো খেতে পারিস কিনা। আচার দেখে জিভে জল এলো প্রিয়স্মিতার। খুশিতে বাকবাকুম হয়ে বলল, আই লাভ ইউ বড় আম্মু। তুমি কিভাবে জানলে আমার আচার খেতে ইচ্ছে করছিল? আরে হ্যাঁ, দাও দাও, বলে আচার দিয়ে ভাত মেখে গপাগপ মুখে দিতে শুরু করলো প্রিয়স্মিতা। বাড়ির পুরুষেরা আরও চিন্তিত হয়ে বললেও, তবে সেসবের রেশ না দেখে বাড়ির মহিলাদের চোখে মুখে তারা মিটিমিটি করে হাসছে। এতক্ষণে সকল দৃষ্ট জরুরি চোখে পর্যবেক্ষণ করছিল প্রণয়। তার চোখে মুখে চরম অবিশ্বাস, ঠোঁট দুটো আপনা আপনি ফাঁক হয়ে গেল বিস্ময়ে। বুকে সবরত ছড়িয়ে পড়ল নির্বিষে যন্ত্রণা। বিক্ষোভঞ্চরে হৃদস্পন্দনটা বরণ যন্ত্রণায় ছটফটিয়ে উঠল। কাতর কণ্ঠে বলল, তুই ভুল ভাবছিস, তুই যা ভাবছিস তা কখনো হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমার যেন এত তাড়াতাড়ি আর ভাবতে পারলো না প্রণয়। এটুকুতে চোখে পানিতে টইটুমোর হয়ে গেল। মাথা নিচু করে নিল প্রণয়, সাথে সাথে টপ টপ করে অশ্রু ফোঁটা গড়িয়ে পড়তে লাগলো ভাতের প্লেটে। সে শত চেষ্টাও আর আটকাতে পারল না। সাদমাজিক শিকদার চিন্তিত কণ্ঠে বললেন, কি হলো মেয়েটার? চল তো মা, এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে তোকে, আমি ডাক্তার ডাকে আনি। বলে তাড়াহুড়ো করে উঠতে নিলেই ধমকে উঠলেন অনুশ্রী বেগম। তৃপ্ত কণ্ঠে বলল, একদম হাত ফেলে উঠবে না, চুপচাপ বসুন। আপনাদের আলাদা ঘরে তোলালির কিছু হয়নি, বরং ডাক্তার না ডেকে মিষ্টি আনুন। উপস্থিত ছেলেরা আশ্চর্যজনিত হয়ে গেল। অর্ণ চুলে হাত চালিয়ে বলল, ইতিহাসে প্রথমবার কোনো শাকচুন্নি অসুস্থ হওয়াতে মিষ্টি খাওয়া হবে। পাশ থেকে তন্ময় বলে উঠল, উন্নয়ন উন্নয়ন। অনুশ্রী বেগম বিরক্তি এই ছেলের প্রতি। অর্থী বেগম ফ্রিজ থেকে মিষ্টি এনে সবার পাতে দিলেন। প্রেম বিরক্ত গলায় বলল,
এসব কি হচ্ছে আম্মু? ও অসুস্থ, তোমরা কই ডাক্তারের কাছে নিয়ে যাবে? তা না আমাদের মিষ্টি খাওয়াচ্ছ? হ্যাঁ খাওয়াচ্ছি, কারণ তোমাদের বোনের এমন কিছুই হয়নি, বরং খুশিতে মিষ্টি খাও, মামা হতে চলেছ। অনুশ্রী বেগমের এই একটি বাক্য সকালের খাওয়া বন্ধ হয়ে গেল। পানি দিয়ে ভাত গিলতে গিলতে বিষম খেল প্রিয়স্মিতা। অনুশ্রী বেগম পিঠ চেপে চেপে বললেন, ষাট ষাট, ধীরে খাও। প্রিয়স্মিতার চোখ রসগোল্লার মতো বড় বড় করে মা চাচিদের দিকে চাইল। বসা থেকে লাফিয়ে উঠল তন্ময়। ইয়া, আমরা মামা হবো? সাদমান শিকদার অবাক হয়ে বলল, সত্যি বলছো? হ্যাঁ, ওরকমই মনে হচ্ছে। কাল একবার টেস্ট করে নিলেই হবে। তবে আমি নিশ্চিত বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে। এবার লজ্জায় নুনিয়ে পড়ল প্রিয়স্মিতা। প্রণয় আর সহ্য করতে পারল না। ভাতের প্লেট ধাক্কা দিয়ে সরিয়ে হনহন করে চলে গেল। সকালের হাসি খুশি মুখটা মলিন হয়ে গেল মুহূর্তেই। অনুশ্রী বেগম ছেলের ভাতের পাতের দিকে চেয়ে রইলেন। যেমনটা ভাত তেমনটাই পড়ে আছে, একদানও হয়তো মুখে তোলেনি ছেলেটা। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।